সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যারা বাংলা ভাষাভাষী, বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশেই বসবাস করুন, বাংলাদেশের সাম্প্রতিক চালচিত্র, রাজনৈতিক হালচাল, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, অবৈধ সরকারের ক্ষমতা দখল এবং রাষ্ট্রযন্ত্রকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্তটি চলছে তা নিয়ে কিন্তু আপনারা সবাই ভীত সন্ত্রস্ত। শুধু আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে বিষয়টা এরকম না, বিএনপি ক্ষমতায় এসে ঢুকবে সেই সুযোগটাও কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। এর পাশাপাশি মৌলবাদী গোষ্ঠী, বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি সেই গোষ্ঠী এবং যেই শক্তি মৌলবাদী চক্রের সাথে পৃথিবীর নানান দেশে যে মৌলবাদী গোষ্ঠী তাদের সাথে একাত্ম হয়ে রাষ্ট্রটাকে ভিন্ন পথে পরিচালিত করতে চায়, তারা কিন্তু এখন বগল দাবা করছে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি জাজমেন্ট দিয়েছে। এই জাজমেন্টটি নিয়ে আজকে মূলত কথা। পৃথিবী কী ভাবছে, আপনি কী ভাবছেন, আমি কী ভাবছি, বাংলাদেশের আইন, বিধি এবং সংবিধান এই আইনটিকে কিভাবে দেখে, এই বিচারটিকে কিভাবে দেখে। আপনারা যদি দেখেন, এই বিচারটি হচ্ছে একটি দেশের ইন্টেরিয়র মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, একটি দেশের প্রধানমন্ত্রী এবং একটি দেশের পুলিশ প্রধান অর্থাৎ তিনজন খুব হাই প্রোফাইল মানুষের বিরুদ্ধে একটি মামলা। এখন আপনি হাই প্রোফাইল হন আর লো প্রোফাইল হন, আপনি যদি আইন ভঙ্গ করেন, নীতি ভঙ্গ করেন, বিধি ভঙ্গ করেন, আপনার বিরুদ্ধে বিচার হতে পারে। আমরা সেটার সাথে একমত, বিচার হতে পারে, বিচার হবে না কেন? নোবডি ইজ অ্যাবভ দ্য ল, কোনো ব্যক্তি এই বিচারের ঊর্ধ্বে না। সাম্প্রতিক এই মহান বাড়িটি দিয়েছেন ডক্টর ইউনূস, আমাদের ইউনূস, অথচ তার বিরুদ্ধে যখন মামলা হয় তিনি ওই আমেরিকান নিউ ইয়র্ক টাইম পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে 100 জন নোবেল লরিয়েটের স্বাক্ষর নিয়ে তাকে বিচার থেকে অব্যাহতি দেওয়ার জন্য, খালাস দেওয়ার জন্য তিনি কিন্তু এটি ক্যাম্পেইন করেছিলেন। তো ওই জুনা খাইলে গুণা নাই, সেই কথাটা বোঝেননি? নিজের উপরে এসে পড়লে সেটা তো কোনো না কোনো ওয়েতে সেটাকে বাঁচতে হবে। তো এই অবস্থায় এই বিচারটি যখন হয় বাংলাদেশে, আপনারা এই বিচারের প্রেক্ষাপটটি জানেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের 9 মাস ধরে জামাতে ইসলামী তার ছাত্র সংঘ, তার মুসলিম লীগ দোসর, রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি এইরকম অসংখ্য বাহিনী করে পাকিস্তান বাহিনীর সাথে প্যারামিলিটারি হিসেবে কাজ করেছে। এই প্যারামিলিটারি হিসেবে কাজ করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে আগুন দিয়েছে। যারা মুক্তিযুদ্ধে গিয়েছে তাদের গোয়ালের গরু নিয়ে গেছে, তাদের পুকুরের মাছ তুলে নিয়ে গেছে, তাদের নারীদেরকে ধরে ধরে গনিমতের মাল হিসেবে পাকিস্তানি বাহিনীর কাছে সোপর্দ করেছে, যার পরিমাণ 2.5 লক্ষ নারী ধর্ষিত হয়েছে। 1 কোটি মানুষ এ বাস্তুহারা হয়ে বাংলাদেশ থেকে ভারতের বন্দি শিবিরে, আশ্রয় শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই রকম একটা অবস্থায় যখন 9 মাস যুদ্ধের পর ভারত সর্বাত্মক যুদ্ধে আমাদের সাথে অংশগ্রহণ করার পর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাই, সেই স্বাধীন রাষ্ট্রে প্রশ্ন হলো যারা 1971 সালের দীর্ঘ মুক্তি সংগ্রামে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের বিচারটা কিভাবে করা হবে। 1972 সালের আমাদের 4 নভেম্বর যখন আমাদের সংবিধান প্রণীত হয়, গ্রহণ করা হয় এই সংবিধানটিকে মহান জাতীয় সংসদে, তারপরে 73 সালে প্রথমে একটি দালাল আইন করা হয়েছিল, কিন্তু দালাল আইনটি দিয়ে এই রকমের বিচার করাটা একটু টাফ ছিল। দালাল আইন ছিল মূলত যারা পাকিস্তানের কোলাবোরেটর তাদের জন্য, কিন্তু যারা সরাসরি কোলাবোরেটর হয়ে তারা দর্শন, হত্যা, লুণ্ঠন, আর্মি মানে মুক্তিবাহিনীকে হত্যা, মানুষকে ডিসপ্লেস করা, ধর্মান্তরিত করা এবং বিশেষ জাতিগোষ্ঠী যেমন হিন্দু জাতি গোষ্ঠী একটা গোষ্ঠী তাদেরকে ক্লিনজিং করার যে চেষ্টা হয়েছে, সেই জন্যেই কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ আদালতটি ট্রাইব্যুনালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টটি প্রণয়ন করা হয়। তার মানে হঠাৎ করে এটা প্রণয়ন করে 2009 সাল থেকে বিচার শুরু হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। তার মানে 1973 সালেই বিচারটা করার জন্য একটি আইন করা হয়েছে। সেই আইনটি করার পর দীর্ঘ সময় চলে গেছে, কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর 1975 সালে সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ছায়া সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল, যার কারণে তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই বিষবৃক্ষ বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে, শিখর গজিয়েছে। আপনারা জানেন 72 সংবিধানে বলা হয়েছিল যে বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকবে না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অসাম্প্রদায়িক চেতনার এই রাষ্ট্রে
ধর্ম হবে প্রত্যেক মানুষের ব্যক্তির, আর রাষ্ট্র হবে সকল মানুষের সামষ্টিক। এই অর্থে জামায়াতে ইসলামীকে বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ সংগঠন ছিল। কখন? 1972 সালের সংবিধানে। কেউ অর্ডার দিয়ে এটাকে বাতিল করেনি। বাংলাদেশ যে সংবিধান গ্রহণ করেছিল সেই সংবিধানে জামায়াতে ইসলামীর অস্তিত্ব আর ছিল না। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে আবার রাজনীতি করার সুযোগ দেয় এবং বেগম খালেদা জিয়া গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে আসে। তো এই প্রেক্ষাপটে আমরা যখন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন আমরা প্লেজ দিয়েছিলাম, মানুষের কাছে বলেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার এবং বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করব। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা বহুদিন পর, 40 বছর পরে সেই বিচারটি শুরুও করি এবং সেই বিচারটি আমরা করতে সামর্থ্য হই। একটা বিচারের একটা অংশ করা হয়েছে এবং অনেকের এক্সিকিউশন হয়েছে, বাকি যাদের বাকি ছিল সেটা চলমান ছিল। বর্তমান সরকার আসার পরে জেলে যারা ছিল তাদেরকে বের করে দিয়েছে এবং ওই বিচার প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে তারা বিচার শুরু করলো কার? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কোন বিচারে? ওই যুদ্ধাপরাধীদের মামলায়। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, 1971 সালের যে অ্যাক্টটি করা হয় ওই অ্যাক্টটিতে বলা ছিল, 73 সালের অ্যাক্টে, যে এটা হলো 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধকালীন সময়ে যে অডাসিটি হয়েছে তার বিচার করার জন্য। তাহলে ওই সরকার এই বিচারটা করার জন্য যে আইনটি করেছে 2024 সাল কিন্তু 1971 সালের মধ্যে পড়ে না। এই 2024 সালে শেখ হাসিনা, কামাল সাহেব অথবা যাদের বিচার হচ্ছে তাদের যদি বিচার করতে হয় তাহলে বাংলাদেশে কিন্তু প্রচলিত একটি পেনাল কোড রয়েছে, আপনি সে আইনে বিচার করেন, কারণ এটা তো 1971 সালের বিচার না। সুতরাং প্রথমত এই জাজ, এই আদালত, এই বিচার সমস্ত অবৈধ, নাল এন্ড ভয়েড। কারণ 2024 সালের মামলা 1971 সালের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে চলে না। প্রথম প্রশ্ন। দ্বিতীয়টি হচ্ছে, আপনি দেখেন যে বিচারকের নিয়োগ বাংলাদেশে বলা হয়েছে যে একজন জাস্টিস যদি 67 বছর হয়, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের 96 আর্টিকেল 96 আর এটার প্যারাগ্রাফ হচ্ছে 1, ওখানে বলা আছে যে একজন বিচারক হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে 67 বছর পর্যন্ত বিচারে থাকবে না। আগে এটি 64 বছর বা 63 বছর, 64-65 ছিল। জিয়াউর রহমানের দল যখন বিএনপি ক্ষমতায় থাকে, মওদুদ আহমদ সাহেব 3 বছর বাড়িয়ে এটাকে 67 বছর করেছে। তো 67 বছরের পরে আইনগতভাবে বাংলাদেশের সংবিধান অনুসারে কোনো মানুষ আর বিচারক থাকার যোগ্য না। কোথায়? যদি হাইকোর্ট লেভেলে বা সুপ্রিম কোর্ট লেভেলে হয় তাহলে যোগ্য না। এখন এই যে মনে করেন আজকে যে 6জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, মানে ICT 1 এবং ICT 2, ICT 2 এর যিনি চেয়ারম্যান তার নাম হচ্ছে নজরুল ইসলাম চৌধুরী। এই নজরুল ইসলাম সাহেব আজ থেকে 7 বছর আগে 67 বছর হওয়ার পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অবসরে গিয়েছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের বিচারক হিসেবে অবসরে গিয়েছেন। তিনি এখন ICT 2 এর চেয়ারম্যান। এখন একটা জিনিস বোঝেন, আপনি হয় কনস্টিটিউশন বাতিল করতে হবে, নাহলে ওই প্যারাগ্রাফটি বাতিল করতে হবে। যদি এটা বাতিল করতে না পারেন তাহলে বাংলাদেশে সুপ্রিম কোর্টের এই বিচারক অবৈধ। কেননা যেহেতু সুপ্রিম ল অব দ্য ল্যান্ড আমাদের সংবিধান, সেই সংবিধান পরিবর্তন না করিয়া 67 বছরের বুইরাকে আইনা, 67 বছর না 73 বছরের বুইরারে আইনা আপনি বিচারে বসাইছেন। সুতরাং আদালতটি অবৈধ, নাল এন্ড ভয়েড। কনস্টিটিউশন আপনাকে পারমিট করে না যে হাইকোর্ট লেভেলে কোনো একজন বিচারককে আপনি 73 বছর বুড়া আনি বসাবেন। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এটা হচ্ছে একটা জিনিস। 2 নম্বরে আরেকটা বিষয় আপনারা যদি খেয়াল করেন, একটু দেখবেন যে সাধারণত একটা রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান, পুলিশ প্রধান এবং রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা হাই প্রোফাইল একটা বিচার। এই বিচারটা করার জন্য আপনার কিন্তু সেই রকমের দক্ষ, যোগ্য, অভিজ্ঞ জাজ দেওয়া দরকার ছিল। এখন যে 3 জন জাজ শেখ হাসিনা সহ আরো 2 জনের বিচার করেছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে জাস্টিস গোলাম মুর্তুজা। এই গোলাম মুর্তুজা 2018 সালের 14ই জানুয়ারি
তিনি অবসরে গেছেন ডিস্ট্রিক্ট জাজ হিসেবে, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজ হিসেবে তিনি অবসরে গেছেন। তারপর তিনি 1819 সাল থেকে ওই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন হিসেবে কাজ করেন ল ডিপার্টমেন্টের। খেয়াল করে দেখেন, তার মানে তিনি কিন্তু 18 সাল থেকে 19, 20, 21, 22, 23, 24, 6 বছর কোনো প্রফেশনই নাই। আর প্রফেশনও যদি থাকেন তাহলে তার 57 বছরে অবসরে গেছেন, আরও 7 বছর 6 বছর যোগ করেন, 57 আর 6 63 বছর। বাংলাদেশের যে মানে সুপ্রিম কোর্টে যে জাস্টিস নিয়োগ করে সেখানে বলা হয় যে একজন জাস্টিস যদি মিনিমাম 7 বছর স্থায়ী বিচারক হিসেবে যদি বিচার কার্য পরিচালনা না করেন তাহলে সুপ্রিম কোর্টের পেনশন পান না। সেই জন্য বাংলাদেশের ট্রেডিশন হচ্ছে যে 2 বছর প্রথমে আপনি থাকবেন অ্যাডহক বিচারপতি, আর 7 বছর থাকবেন আপনার মূল বিচারপতি, মানে স্থায়ী বিচারপতি। 2 বছরে আর 7 বছরে 9 বছর। তা এখন একজন জাজ মানে লোয়ার কোর্টের একজন জাজ, ডিস্ট্রিক্ট জাজ যখন অবসরে যান তখন তার বয়স 57 বছর। তো 57 বছরের সাথে যদি 9 যোগ করেন, 7 আর 9 কত হলো খেয়াল করি দেখেন, 56 বছর, 76 বছর নাকি 66 বছর, সরি। এখন তার মানে হচ্ছে তাকে 2 বছর আর 7 বছর 9 বছর মিনিমাম কারো বয়স যদি 58 হয়ে যায় তাইলে কিন্তু তিনি আর সুপ্রিম কোর্টে জাস্টিস নিয়োগের যোগ্য থাকেন না। কারণ নিয়ম হচ্ছে তিনাকে 2 বছর অ্যাডহক থাকতে হবে এবং 7 বছর স্থায়ী বিচারক থাকতে হবে, মোট 9 বছর। তাহলে 57 আর 9 আপনি খেয়াল করে দেখেন, ওই সময়টা পর্যন্ত তিনি এই সুপ্রিম কোর্টে থাকতে পারবেন। তো এখন যার বয়স 57 পারিয়া 60 পারিয়া 63 চলে গেছে, তিনি কিন্তু আর 7 বছর আর 2 বছর 9 বছর টেনিউর পালন করার সুযোগ তার নাই, সেহেতু তিনি সুপ্রিম কোর্টে ল জাস্টিস হিসেবে নিয়োগের যোগ্য না। আচ্ছা, সেটা তো গেল। দ্বিতীয় হলো যে 2 জন বিচারক ছিলেন, আসাদুজ্জামান একজন, আরেকজন এনাম চৌধুরী। এই 2 জন অক্টোবর মাস 2024 সালে বিচারক নিয়োগ হয়েছেন এবং এই গোলাম মুর্তুজাও এই অক্টোবর 2024 বিচারক নিয়োগ হন। এই 3 জন বিচারক জীবনে হাইকোর্ট লেভেলে একটি বিচার পরিচালনাও করেননি লয়ার হিসেবে, জাজ হিসেবে, অথবা একটি বিচারে জাজমেন্টও দেননি। তার মানে হচ্ছে আপনি সর্বোচ্চ লেভেলের একজন রাষ্ট্রীয় ব্যক্তির বিচার করবেন, একজন মন্ত্রীর বিচার করবেন, একজন পুলিশ প্রধানের বিচার করবেন, তাকে দিয়ে এবং মৃত্যুদণ্ডের রায় দিবেন যার জীবনে একটি জাজমেন্ট দেওয়ার অভিজ্ঞতাও নাই। তার মানে গোলাম মুর্তুজা, দ্বিতীয়ত আসাদুজ্জামান, তৃতীয়ত এনাম চৌধুরী, এই 3 জন মানুষের জীবনের প্রথম জাজমেন্ট হচ্ছে এটা। কোথায়? হাইকোর্ট লেভেলে। আপনি আগে কি করছেন সেটা ইস্যু না, মানে হাইকোর্টের বিচারক হিসেবে আপনার অভিজ্ঞতাটা কি? আপনার অভিজ্ঞতাটা হচ্ছে 0। এই 0 অভিজ্ঞতা নিয়ে আপনি আন্তর্জাতিক অপরাধের বিচার করছেন। বিচারটা কি? আন্তর্জাতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধের বিচার করছেন যার ঘরোয়া বিচার করারও, একটি বিচার করারও হাইকোর্ট লেভেলের অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক সব বিচার আদালতে হাইকোর্ট লেভেলের হয়েছে। ইতিহাসে আমরা নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, সিয়েরা লিওন ট্রায়াল, বসনিয়া হার্জেগোভিনা ট্রায়াল, তারপরে ক্যাম্বোডিয়া ট্রায়াল, তারপরে কাম্পালা ট্রায়াল, আমরা যত দেখেছি সবগুলো হাইকোর্ট লেভেলেই হয়েছে। এই হাইকোর্ট লেভেলের এই বিচারটা যে আন্তর্জাতিক যে ব্যক্তিত্বের দরকার, আন্তর্জাতিক যে চিন্তা চেতনা সম্পন্ন মানুষ দরকার, সেই জায়গায় তার একটি বিচার করার অভিজ্ঞতা নেই। তার মানেটা কি? এটা হচ্ছে ভিন্ডিকটিভ নেচারের একটা বিচার। আমরা ভিন্ডিকটিভ ছিলাম না। আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার করেছি একটা বিচারে 2 বছর 3 বছর 4 বছর সময় নিয়েছি। আর আমাদের এই বিচারটাতে আগস্ট মাসে 2025 সালের আগস্ট মাসে অ্যাকচুয়াল ট্রায়ালটি শুরু হয়। তা আগস্ট থেকে এখন পর্যন্ত কয়দিন হলো আপনি বোঝেন? 4 মাসে আপনি বিচার কাজ শুরু করছেন। আন্তর্জাতিক যতগুলো মানবাধিকার সংগঠন আছে তারা সবাই বলেছে যে তাড়াহুড়া করে অযোগ্য মানুষ দিয়ে এই রকম যে বিচার করছে, তারা এটা নিন্দা জানিয়েছে এবং এটাতে উদ্বেগ প্রকাশ করেছে। এখন আপনি বোঝেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিচার যখন করেছে, তা কত সময় নিয়ে এক একজনের বিচার করতে 7 বছর লেগেছে, এরকম ঘটনাও আছে। কিন্তু আর আপনি 70 দিনে বিচার শেষ করে ফেলছেন। এই যে নজিরবিহীন ঘটনা, এটা দ্বারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনগণ এটা বুঝেছে যে এরা রাষ্ট্র পরিচালনা করতে আসেনি,
এরা এসছে রাষ্ট্রকে ধর্ষণ করতে এবং এই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে এখানে একটা তালেবানি রাষ্ট্র কায়েম করার একটা চিন্তা চলছে। এখন বুদ্ধিভিত্তিক মানুষ যারা, চিন্তা চেতনার মানুষ যারা, আপনারা চিন্তা করেন আপনার যে প্রজন্ম, আপনার যে সমাজ, আপনার যে রাষ্ট্র, এটা কোথায় যাচ্ছে? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যুগে যুগে নানান রাজনৈতিক দলের উত্থান আছে, পতন আছে, এটা হবেই। আওয়ামী লীগ আজকে পরাজিত হয়েছে, কালকে আবার জয় লাভ করবে, এটা একটা ধারাবাহিক ধারা। কিন্তু যে দেশটা, যে মানুষরা আপনারা থাকবেন দেশে, আপনাদের দেশ, আমাদের দেশ, তারা কিন্তু এই রকম অডাসিটির কারণে নিজেরা ক্ষতিগ্রস্ত হব, সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। শেখ হাসিনা, আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। কেন হবে না? বিশ্বের মানুষ দেখে গেছে যে আসলে আওয়ামী লীগ যাদেরকে ডিল করে তারা কতটা পশু, কতটা হিংস্র এবং কতটা রুল অফ লকে কতটা অবজ্ঞা করে, কতটা ঘৃণা করে, এবং তারা আন্তর্জাতিক অপরাধের বিচার করে শূন্য মার্কা জাজমেন্ট দিয়া, শূন্য মার্কা বিচারপতি দিয়া। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।